আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঈনুদ্দিন মুন্না, অ্যাডভোকেট, জসকোট, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম আদিব ভাই। আমরা তাহলে শুরু করি। আমরা 1860 সালের দণ্ডবিধি পড়তেছিলাম। 1860 সালের দণ্ডবিধি আমরা পড়তেছিলাম। এই দণ্ডবিধি থেকে বার কাউন্সিল পরীক্ষায় 20 মার্ক আসে। 20 মার্কের মধ্যে আমাদের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো 3 ধরনের থাকে সাধারণত। একটা হচ্ছে ধারাভিত্তিক, একটা পানিশমেন্ট, আর একটা হচ্ছে ব্যাখ্যামূলক বা উপাদান, উদাহরণও হতে পারে। তো আপনারা যদি ধারাগুলো পড়েন, রিভিশন দেন রেগুলার, তাহলে অটোমেটিকলি এলিমেন্টগুলো কিছুটা আমাদের মাঝে চলে আসবে। ধারা পড়লে এলিমেন্টগুলো চলে আসে। তো আপনারা রেগুলার রিভিশন দিতে থাকবেন, তাহলে পড়াশোনাটা ভালো থাকবে ইনশাল্লাহ। ইমরান শিলমুরি, ওয়ালাইকুম আসসালাম। তো তাহলে আমরা শুরু করি। আজকে আমরা 107 থেকে শুরু করব। ওয়ালাইকুম আসসালাম বিদ্যুৎ ভাই। আজকে আমরা 107 থেকে শুরু করব। লক্ষ্য করেন 107 নাম্বার ধারাটা ইম্পর্টেন্ট ধারা। এই ধারাটার নাম কি বাংলা এবং ইংলিশে দুইটাই লক্ষ্য করেন। এই ধারাটার নাম হচ্ছে আপনার অ্যাবেটমেন্ট, অর্থাৎ এর বাংলা কি? এর বাংলা হচ্ছে অ্যাবেটমেন্টের বাংলা কি? সাধারণত খারাপ কাজে সহায়তা করা বা খারাপ উদ্দেশ্যে সহায়তা করা বা কোনো ব্যাপারে সহায়তা করা, যেটাই বলি। তো যখন অ্যাবেটমেন্ট শব্দটা আসবে তখন কিন্তু খারাপ শব্দটা চলে আসবে আমাদের কাছে। বজলু খান ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন অ্যাবেটমেন্ট যে শব্দটা আছে, এই অ্যাবেটমেন্ট শব্দটার বানানটা লক্ষ্য করবেন। ফৌজদারি কার্যবিধির 431 নাম্বার একটি ধারা আছে, এখানেও অ্যাবেট শব্দ আছে। এই দুইটি অ্যাবেটের মধ্যে পার্থক্য আছে, আপনারা একটু দেখে নিয়েন। এই অ্যাবেট মানে সহায়তা করা, আর ওই অ্যাবেট মানে হচ্ছে বাতিল বা পণ্ড। বানানটা আমাদের লক্ষ্য করতে হবে। অনেক সময় প্রশ্ন আসতেই পারে অ্যাবেটমেন্টের মিনিং কি? বাতিলও হয়, পণ্ড হয়। কখন বাতিল কখন পণ্ড, এই বানানটার একটা পার্থক্য আছে। ABAT হলে পণ্ড বা বাতিল, আর ABE হলে আপনার ET হলে সেটা হয়ে যাবে সহায়তা করা। তো যা হোক, এটা মেজর বিষয় ছিল না। আমাদের মেজর বিষয় হলো অ্যাবেটমেন্টের সংজ্ঞাটা কোথায় আছে। আপনারা কমেন্টসে অ্যান্সারগুলো দিয়ে দেবেন, আমি যেগুলোর কথা বলবো। অ্যাবেটমেন্টের সংজ্ঞা কোথায় দেওয়া আছে এবং এই সংজ্ঞাতে কয়টি এলিমেন্ট আছে। অ্যাবেটমেন্টের সংজ্ঞা 107-এ এই সংজ্ঞাতে কয়টি এলিমেন্টের কথা বলা আছে। এই সংজ্ঞাতে 3টি এলিমেন্টের কথা বলা আছে। এই 3টি এলিমেন্ট কি কি এই বিষয়ে আমাদের একটু জানতে হবে। প্রথমত যেটা প্ররোচিত করা,
দ্বিতীয়ত ষড়যন্ত্রে অংশগ্রহণ করা, তৃতীয়ত ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা বা কোনো কাজ থেকে বিরত থাকতে সাহায্য করা। তো লেখেন এগুলো হচ্ছে ইললিগেল কাজ। তো এই তিনটা এলিমেন্ট মনে রাখলেই চলবে। আর যিনি এই কাজগুলো করবে তাকে বলা হয় অ্যাবেটর। প্রশ্ন হলো অ্যাবেটরের সংজ্ঞা কোথায় দেওয়া আছে? অ্যাবেটর এর সংজ্ঞা কোথায় দেওয়া আছে? অ্যাবেটরের সংজ্ঞাটা আমাদের 108 নম্বর ধারাতে আছে। অ্যাবেটরের সংজ্ঞাটা আছে 108 নম্বর ধারা। এরপরে আমরা চলে যাব হচ্ছে 9 নম্বর ধারাতে যাব। 9 নম্বর ধারায় দণ্ডবিধি 1860 সালের যে দণ্ডবিধির কথা আমরা পড়তেছি, এখান থেকেই পানিশমেন্ট শুরু হয়ে গেছে। 109 থেকেই পানিশমেন্ট শুরু হয়ে গেছে। আপনারা লক্ষ্য করেন অ্যাবেটর কিন্তু মূল অপরাধী না, মূল অপরাধী আরেকজন আছে। অ্যাবেটর কে? অ্যাবেটরের বাংলা হচ্ছে সহায়তাকারী, অর্থাৎ মূল অপরাধী আরেকজন আছে। এখন দেখেন 109 নং যে ধারাটা আছে, সেখানে 109 নং যে ধারাটা আছে সেখানে একটি কথা উল্লেখ আছে, দুই ধরনের পানিশমেন্টের কথা বলা আছে। আমরা এই দণ্ডবিধির বিভিন্ন জায়গায় অ্যাবেটমেন্ট সংক্রান্ত পানিশমেন্টের কথা পড়ব। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি 305 নং ধারা, 306 নং ধারা, এগুলো অ্যাবেটমেন্টের ধারা। তো যেখানে স্পেসিফিকভাবে অ্যাবেটমেন্টের পানিশমেন্ট দেওয়া থাকবে সেখানে সেই পানিশমেন্টটাই অ্যাবেটর পাবে। যেখানে স্পেসিফিকভাবে পানিশমেন্ট দেওয়া থাকবে সেখানে সেই পানিশমেন্টটা পাবে, অর্থাৎ নির্ধারিত পানিশমেন্ট দেওয়া থাকলে সেই পানিশমেন্টটা পাবে। আর নির্ধারিত পানিশমেন্ট না থাকলে মূল দণ্ডের সমান, অর্থাৎ মূল অপরাধের শাস্তির সমান শাস্তি পাবে। নির্ধারিত পানিশমেন্ট দেওয়া না থাকলে মূল অপরাধের সমান শাস্তি পাবে। আচ্ছা, আকরাম ভাই আমাদের অ্যান্সার দিয়ে দিছে। তো দেখেন এই ধারাটা একটা ইম্পর্টেন্ট ধারা ছিল, এই ধারাটা আমরা পড়ব। এর সাথে আরো অনেক ধারা আছে। তো আমরা যেহেতু ইম্পর্টেন্ট ধারাগুলো পড়তেছি, তো আগে ইম্পর্টেন্ট ধারাগুলোই শেষ করি। এর সাথে আমরা একটা ধারা পড়তে পারি, সেই ধারাটা হচ্ছে 115 নং ধারাটা পড়তে পারি। আর যদি আপাতত নাও পড়ি তাও আমাদের সমস্যা নেই, তবে 115 নং ধারাটা আমাদের ইম্পর্টেন্ট একটু। তো এরপরে আমরা চলে যাব সরাসরি 120-এর এ ধারাতে। আমরা বেসিক্যালি ইম্পর্টেন্ট ধারাগুলোর ফোকাস দিতে চাচ্ছি। 120-এর এ যে ধারাটা আছে এই ধারাতে যাচ্ছি অপরাধমূলক ষড়যন্ত্র। যদি বলা হয় অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা, অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা কত নং ধারাতে আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত হবে? 120-এর এ নং ধারাতে। এই ধারাটা ইম্পর্টেন্ট ধারা। দেখেন এখানে আমরা জানি প্রত্যেকটা অপরাধ শেষ করলে পানিশমেন্ট হয়, চেষ্টা করলে পানিশমেন্ট হয়। একটা অপরাধ সংগঠিত হতে গেলে 4টা স্টেপকে
4টা স্টেপ যাইতে হয়। প্রথম স্টেপটা হচ্ছে ইন্টেনশন থাকতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার সেই অপরাধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তৃতীয় স্টেপ হচ্ছে এই অপরাধটা করার জন্য আপনাকে অ্যাটেম্প্ট নিতে হবে, অর্থাৎ চেষ্টা করতে হবে। সর্বশেষ যদি আপনি সাকসেসফুল অপরাধী হয়ে যান তাহলে এই স্টেপটাকে কমিশন বলে। তো আমরা যে ষড়যন্ত্রের কথা পড়তেছি, ষড়যন্ত্র যদি করতে চাই সর্বশেষ সর্বনিম্ন 2 জন ব্যক্তি হতে হবে। 2 জন ব্যক্তি ছাড়া ষড়যন্ত্র হয় না। আর এখানে দেখেন, আপনারা মূল ধারাতে চলে যান, যদি দেখেন বই থাকে, যখন কোনো ব্যক্তি ষড়যন্ত্র করার জন্য সম্মতি প্রদান করে তখন এটা অপরাধ হিসেবে গণ্য হয়ে যাবে, এই কথাটা বলা আছে। আর এই ষড়যন্ত্র, অপরাধমূলক ষড়যন্ত্র 2 ভাবে করা যায়। অপরাধমূলক ষড়যন্ত্রকে 2 ভাবে করা যায়। দেখেন এখানে যে অপরাধমূলক ষড়যন্ত্রের কথা আমি বললাম, এগ্রি শব্দটা আছে, যাদের কাছে বই আছে তারা দেখতে পারেন। 2 জন এলিমেন্টের কথা, সর্বনিম্ন 2 জনের কথা বলা আছে। আমাদের প্রশ্ন আসতে পারে যে অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন কতজন ব্যক্তির প্রয়োজন বা সদস্যের প্রয়োজন। তাহলে 2 জন। এই 2 জন ব্যক্তি কি করবে? এগ্রি করবে একটা কাজ করার জন্য। এই কাজটা করার জন্য এগ্রি করছে, এইটুকুই যথেষ্ট অপরাধ হওয়ার জন্য। যা হোক, এরপরে যেটা দেখেন, এর পানিশমেন্টটা আলোচনা করা আছে 120-এর বি নাম্বার ধারাতে। 120-এর বি নং ধারাতে দেখেন, এর পানিশমেন্টের দিকে একটু লক্ষ্য করেন। এখানেও 2 ধরনের পানিশমেন্টের কথা বলা আছে। ষড়যন্ত্রের ক্ষেত্রে 2 ধরনের পানিশমেন্টের কথা বলা আছে। 120-এর বির 2 নং সাবসেকশনে বলা আছে 6 মাস অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আর 120-এর বির 1 নাম্বার সাবসেকশন যেটা, সেখানে অন্য ধরনের পানিশমেন্টের কথা আছে। সেই পানিশমেন্টের দিকে লক্ষ্য করেন আপনারা একটু। সেখানে বলা আছে যদি অপরাধটার ধরনটা এরকম হয়, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 2 বা তার ততোধিক মেয়াদের জন্য ষড়যন্ত্র, সশ্রম কারাদণ্ড, কোনো অপরাধ সংগঠনের জন্য যদি কেউ কোনো পরিকল্পনা করে এগ্রি হয়, তাহলে এই বিধানে যদি এ ধরনের কোনো ষড়যন্ত্র শাস্তি উল্লেখ না থাকে, তাহলে অনুরূপ যে দণ্ডের শাস্তির কথা বলা আছে সে সমান শাস্তি পাবে। তাই এখানে দেখেন, এই যে এ নাম্বারে যে ধারাটা সাবসেকশন 1-এর কথা বলতে যাচ্ছে, 120-এর বির সাবসেকশন 1-এ বলা আছে যে সর্বনিম্ন 2 বছর তার উপর থেকে যদি কোনো অপরাধের ষড়যন্ত্র করা হয়, তাহলে পানিশমেন্ট উল্লেখ না থাকলে তাহলে কি হবে? ওই অপরাধের মতোই শাস্তি পাবে ষড়যন্ত্রকারী। আর 2 বছরের নিচে যদি হয় তাহলে 6 মাস অথবা অর্থদণ্ড, অথবা এখানে বিনাশ্রম কারাদণ্ড হবে না আকরাম ভাই। এখানে শব্দটা আছে যে কোনো বর্ণনায় কারাদণ্ড। যদি আইনি কোথাও যে কোনো বর্ণনায় কারাদণ্ড শব্দটা উল্লেখ থাকে, তাহলে সেটা হতে পারে সশ্রম, হতে পারে বিনাশ্রম। ওকে, এরপরের দিকে আমরা চলে যাই, পরের চ্যাপ্টারের দিকে, চ্যাপ্টার নাম্বার 6, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। এখান থেকে 121 নাম্বার ধারাটা ইম্পর্টেন্ট ধারা।
121 নং যে ধারাটা আছে, এই 121 নং ধারাটার পানিশমেন্টটা মৃত্যুদণ্ড। সর্বোচ্চ পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড। আপনারা লক্ষ্য করেন 121 নং যে ধারা, এই ধারায় কি বলা আছে? এই ধারাতে 3টি শব্দ উল্লেখ আছে। ধারার শিরোনামের কথা বলতে চাচ্ছি। শিরোনামটার দিকে লক্ষ্য করেন। একটা হচ্ছে যুদ্ধ ঘোষণা, একটা যুদ্ধের উদ্বেগ, আর একটা যুদ্ধ ঘোষণার সহায়তা করা। অর্থাৎ তিনটাই যুদ্ধ। একটা যুদ্ধ ঘোষণা করতেছে অথবা যুদ্ধ ঘোষণা করার জন্য অ্যাটেম্প্ট করতেছে অথবা যুদ্ধ ঘোষণার জন্য অ্যাবেট করতেছে। তাহলে দেখেন অ্যাবেট এখানে ইনক্লুডেড, অ্যাটেম্প ইনক্লুডেড, আর একটা হচ্ছে ঘোষণা। এই যে 121 নং যে ধারাটা, এই ধারাতে 3টি পয়েন্ট আছে। এবং পানিশমেন্টের ক্ষেত্রে যদি উল্লেখ করি, এখানে পানিশমেন্টটা হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং অর্থদণ্ড। মৃত্যুদণ্ডও দিতে পারে অথবা যাবজ্জীবনও হতে পারে এবং অর্থদণ্ড থাকবেই। তাহলে দেখেন এটা পেনাল কোডের প্রথম ধারা, মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রথম ধারা। তো 121 নম্বর ধারাটা আমরা একটু মনে রাখব। এরপরে লক্ষ্য করেন 124-এর এ নং ধারাটা। এটাও একটি ইম্পর্টেন্ট ধারা। 124-এর এ নং, মানে আমরা কো বলতে পারি বা এও বলতে পারি। এই ধারাটার বাংলা হচ্ছে রাষ্ট্রদ্রোহী। এই ধারাটার বাংলাটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। ইংলিশ শব্দটাও আমাদের জানতে হবে, সেডিশন, ইংলিশটাও আসে। তো এই ধারার পানিশমেন্টটা আমরা যদি লক্ষ্য করি, এই পানিশমেন্টটা 2 ধরনের। এর পানিশমেন্টটা হচ্ছে 2 ধরনের। আপনাদের কাছে বই থাকলে আপনারা একটু লক্ষ্য করেন যে এর পানিশমেন্টটা হচ্ছে 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। এটা একটা পানিশমেন্ট। আরেকটা পানিশমেন্ট আছে যাবজ্জীবন। তাহলে আমরা দেখতেছি যাবজ্জীবন কারাদণ্ড অথবা 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয়দণ্ড। যা হোক, এই জিনিসটা আমরা একটু লক্ষ্য করি। পানিশমেন্টটা চেয়েও এখানে যে জিনিসটা আসে, যে রাষ্ট্রদ্রোহিতা কত নং ধারাতে আছে, এই শব্দটা আসে। এখানে আপনারা একটু নোট নিতে পারেন। রাষ্ট্রদ্রোহিতার কোনো মামলার বিচার যদি ম্যাজিস্ট্রেট করে, তবুও এটার আপিল শুনে হাইকোর্ট ডিভিশন। এটার আপিল শুনবে হাইকোর্ট ডিভিশন। এই সংক্রান্ত বিষয়টা আলোচনা করা আছে ফৌজদারি কার্যবিধির 408 নম্বর। মেহেদী ভাইয়ের অ্যান্সারটা আমরা একটু পড়ে দিব। এরপরে আমরা চলে যাব, এই চ্যাপ্টার থেকে আর প্রশ্ন পড়ব না, পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। পরের চ্যাপ্টারটা লক্ষ্য করেন 132 নং ধারা। এই ধারাটাও ইম্পর্টেন্ট ধারা। 132 নং ধারা। তো দেখেন এই 132 নং যে ধারাটা আছে, এটাও কিন্তু মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা। 132 নং ধারার শিরোনামটা একটু দেখেন। বিদ্রোহের সহায়তা, এর ফলে বিদ্রোহ সংঘটিত হওয়া।
বিদ্রোহ কিন্তু সংগঠিত হতে হবে, এবং যারা সহায়তা করবে এই বিদ্রোহ সংগঠনের জন্য তারা কিসে দণ্ডিত হবে? তারা দণ্ডিত হবে মৃত্যুদণ্ডে দণ্ডিত, অথবা যাবজ্জীবন, অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড, অর্থাৎ অর্থদণ্ড হবেই। এটা একটা ইম্পর্টেন্ট ধারা, এই ধারাটা আমরা পড়ব। এরপরে আমরা চলে যাচ্ছি 140 নং ধারায়। 140 নং ধারা। 140 নং ধারার বিষয়টা হলো যে যারা সৈনিক, নাবিক এবং বৈমানিক সশস্ত্র বাহিনীর যারা সদস্য, এদের পোশাক যদি কেউ পরিধান করে অথবা এদের অনেকগুলো প্রতীক থাকে, এই প্রতীকগুলো যদি কেউ ব্যবহার করে কি করবে? এগুলো ব্যবহার করে কি করবে? ধারাতে চলে যান, দেখেন যে তিনি সৈনিক বা নাবিক এরকম পরিচয় যে প্রদান করে, তাহলে তার পানিশমেন্ট হবে 3 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 500 টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে এই যে 3 বাহিনীর পোশাক বা প্রতীক ইউজ করে নিজেকে পরিচিত দিলে এটা একটা প্রবলেম হবে। প্রবলেম মানে কারাদণ্ড। এর সাথে আপনারা 171 নং ধারাটা পড়বেন। 171 নং ধারায় আপনারা দেখেন, আপনাদের কাছে বই থাকলে 171 নং ধারা। দেখেন এখানে যে বিষয়টা আলোচনা করা আছে, এখানে সরকারি কর্মচারীর যদি পোশাক ইউজ করি, প্রতীক ব্যবহার করি, তাহলে এখানে শাস্তিটা হচ্ছে 3 মাস। 140-এ ছিল সশস্ত্র বাহিনীর ক্ষেত্রেও 3 মাস, সেখানে ছিল 500 টাকা, আর এখানে হচ্ছে 200 টাকা। তাহলে 140-এর সাথে 171টা আমরা মিল করে পড়ব। এরপরে আমরা যাব 8ম অধ্যায়, যে অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অধ্যায়। আমরা এখান থেকে প্রশ্ন কমন পাবো। হ্যাঁ, বিদ্যুৎ ভাই অলরেডি আমাদের কমেন্টসে লিখে দিছে আনলফুল অ্যাসেম্বলি। তো দেখেন এখানে কতগুলো ডেফিনিশন আছে, এই ডেফিনিশনগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে। প্রথমত দেখেন আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ সংজ্ঞা দেওয়া আছে 141 নং ধারাতে। সেখানে কতগুলো এলিমেন্টের কথা বলা আছে, কতগুলো উদ্দেশ্যের কথা বলা আছে, এগুলোই হচ্ছে বেআইনি সমাবেশের সংজ্ঞা। দেখেন বেআইনি সমাবেশ যদি হয় সেক্ষেত্রে আকরাম বখতিয়ার ভাই বলে দিল 5 জন মেম্বার লাগবে সর্বনিম্ন। 5 জন মেম্বার লাগবে। এক্ষেত্রে দেখেন এই যে বেআইনি সমাবেশের ক্ষেত্রে 5টি উদ্দেশ্য আছে। 5টি উদ্দেশ্যের যে কোনো একটি উদ্দেশ্য হলে তাহলে সেটাকে আমরা বেআইনি সমাবেশ বলবো। তো আপনারা এই 5টি উদ্দেশ্যটা এলিমেন্ট, ওকে, এই 5টি উদ্দেশ্য একটু ভালো করে দেখে নেবেন যে 5টি উদ্দেশ্য কি কি।
এই 5টি উদ্দেশ্য আমাদের জানার দরকার আছে। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শন করা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণের জন্য বাধা দেওয়া। তৃতীয়টা ক্ষতি বা অপরাধমূলক অনধিকার প্রবেশ। চতুর্থ সম্পত্তি বলপূর্বক দখল। পঞ্চম হচ্ছে যে কাজ করতে তিনি বাধ্য না বা যে কাজ করতে তিনি বাধ্য সেই কাজ করতে বাধা প্রদান করা। এই কাজগুলো, এই 5টা উদ্দেশ্য যদি যে কোনো একটা উদ্দেশ্য 5 জন ব্যক্তি মিলেই বাস্তবায়ন করতে চায়, তখনই সেটা বেআইনি সমাবেশ হবে। যা হোক, এই বেআইনি সমাবেশে যারা উপস্থিত তারাই বেআইনি সমাবেশের মেম্বার, তারাই বেআইনি সমাবেশের সদস্য। এই কথাটা বলা আছে 142 নং ধারাতে। এখানে যারাই উপস্থিত থাকবে তারাই হচ্ছে এই বেআইনি সমাবেশের সদস্য। আর কেউ যদি বেআইনি সমাবেশের সদস্য হয় তাহলে সর্বনিম্ন দণ্ড হচ্ছে 143 অনুসারে 143 অনুসারে কত বছর? এখানে বছর না, 6 মাস। ধন্যবাদ আকরাম ভাই। 6 মাস অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এখন দেখেন, এই বেআইনি সমাবেশটা যদি কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্র নিয়ে প্রবেশ করে, মারাত্মক অস্ত্র নিয়ে যদি সমাবেশ করে, তাহলে পানিশমেন্টটা কিন্তু আর 6 মাস থাকবে না, তখন পানিশমেন্টের হার একটু বেড়ে যাবে। সেক্ষেত্রে পানিশমেন্টের হবে 2 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে, যদি মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করছে। এরপরে আমরা যে শব্দটা দেখব সেটা রায়ট পড়ব, যাকে আমরা দাঙ্গা বলি। এই দাঙ্গার সংজ্ঞা দেওয়া আছে 146 নং ধারাতে। 146 নং ধারাতে দাঙ্গার সংজ্ঞা দেওয়া আছে। তো এই যে দাঙ্গার কথা বলা আছে, প্রথম যে বিষয়টা দাঙ্গার এলিমেন্ট যে আলোচনা করি, তাহলে কতজন মেম্বার থাকলে দাঙ্গা সংগঠিত হবে। এখানে সংজ্ঞাটা হচ্ছে, এই সংজ্ঞাতে এই এলিমেন্টের মধ্যেই বলা আছে বেআইনি সমাবেশ হতে হবে। দাঙ্গা হতে গেলে বেআইনি সমাবেশ হতে হবে। তাহলে বোঝা যাচ্ছে বেআইনি সমাবেশে যত উপাদান আছে সকল উপাদানই দাঙ্গার মধ্যে থাকতে হবে। যদি বেআইনি সমাবেশের উপাদান না থাকে তাহলে দাঙ্গায় কখনো হবে না। তাহলে বেআইনি সদস্যের, তাহলে দাঙ্গার কি হবে? মেম্বার কতজন? সর্বনিম্ন 5 জন। সর্বনিম্ন মেম্বার হচ্ছে 5 জন। কখন এই বেআইনি সমাবেশটা দাঙ্গায় কনভার্টেড হয়? যখন এই বেআইনি সমাবেশে উগ্রতা প্রকাশ হয়, বল প্রয়োগ করা হয়, তখনই এই বেআইনি সমাবেশটা বেআইনি সমাবেশ নামে পরিচিত হয় না, তখন এইটার নাম হয়ে যায় দাঙ্গা। আর দাঙ্গার সাধারণ পানিশমেন্ট, হ্যাঁ, বেআইনি সমাবেশে উগ্রতা থাকলেই সেটা দাঙ্গা হয়ে যায়। ধন্যবাদ আকরাম ভাই। এর পরের যে বিষয়টা দেখেন আপনারা, এই দাঙ্গার শাস্তি কতটুক, দাঙ্গার শাস্তি কতটুক হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সাধারণ শাস্তিটা হচ্ছে আপনার 2 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। কিন্তু যখন কেউ দাঙ্গায় মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে প্রবেশ করে, তখন আর 2 বছর থাকে না, তখন 148 ধারা অনুযায়ী সেটা পরিণত হয়ে 3 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হয়। এই ছিল দাঙ্গার বিষয়। আমরা জানি একটা কমন ইন্টেনশন আর কমন অবজেক্ট নামে 2টা জিনিস আছে।
কমন অবজেক্ট সংক্রান্ত যে বিষয়টা সেটা 149 নং ধারাতে আলোচনা করা আছে। কমন অবজেক্ট অর্থাৎ সাধারণ উদ্দেশ্য, তাহলে আমরা বুঝতেছি যে বেআইনি সমাবেশে যারা যোগদান করে, কমন অবজেক্টের মেইন থিমটা হচ্ছে সবাই সমানভাবে অপরাধী, প্রত্যেককে সমানভাবে অপরাধী। তাহলে বেআইনি সমাবেশে যারাই যোগদান করবে তারা সমানভাবে অপরাধী হিসেবে গণ্য হবে। এরপরের যে বিষয়টা আমরা লক্ষ্য করব, দেখেন এরপরের যে বিষয়টা আমরা দেখব মারামারি সংক্রান্ত একটা বিষয়, যে মারামারি কাকে বলে, মারামারি কাকে বলে। মারামারির যে ইংলিশ শব্দটা এখানে ভিন্ন। এখানে ইংলিশটা দেখেন 159 নং ধারা যেটা আছে, 159 নং যে ধারাটা আছে, এখানে মারামারির একটা শব্দ দেওয়া আছে, ইংলিশ শব্দ ফ্রে। এটা মানে মারামারি। মারামারি দণ্ডবিধি অনুসারে বোঝায় প্রকাশ্য স্থানে যদি দুই বা দুইয়ের অধিক ব্যক্তি গণশান্তি নষ্ট করে ঝগড়া করে, তাহলে সেটাই মারামারি হবে। এখানে দেখেন তাহলে কি করে, পাবলিক যে পিস আছে এই পিসটা নষ্ট করলে তাহলে মারামারি হবে, অর্থাৎ মারামারি অবশ্যই ওপেন প্লেসে হয়। ওকে, এই যে মারামারির কথা আমরা যেটা পড়লাম, এই মারামারি যদি হয়, এই মারামারির শাস্তির যে বিধানটা আলোচনা করা আছে 160 নং ধারাতে, 160 নং ধারাতে আলোচনা করা আছে মারামারি করলে শাস্তি কত দিন। এখানে আপনারা লক্ষ্য করেন ধারাতে মারামারি যদি কেউ করে 1 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সরি, ভুল বলছি, এখানে 100 টাকা জরিমানার কথা বলা আছে, অর্থদণ্ডটা হবে 100 টাকা পর্যন্ত। আকরাম ভাইকে ধন্যবাদ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেওয়ার জন্য কমেন্টে। এখন দেখেন আমরা যে বিষয়গুলো আজকে পড়লাম খুব ইম্পর্টেন্ট বিষয়, এখান থেকে 1 মার্ক আসার সম্ভাবনা আছে। তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের যে কাজটা বারবার আমি বলি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে বারবার রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। রিভিশনের বিকল্প নেই। রিভিশন শুধু একটা সাবজেক্ট দিলেই চলবে না, সকল সাবজেক্ট সমানভাবে রিভিশন চলবে। ছোট বড় যা আছে, যার যত রিভিশন তার তত প্রস্তুতি ভালো। এই রিভিশনটা অবশ্যই আপনারা মূল বই থেকে দেওয়ার চেষ্টা করবেন, হ্যান্ড নোট করে থাকলে হ্যান্ড নোট থেকে দেওয়ার চেষ্টা করবেন, আর কিছু ভালো রাইটারের বই আছে সেখান থেকেও দিতে পারেন। তবে আমি আপনাদের বলবো আপনারা মূল বইয়ের সূচিপত্র থেকে রিভিশন দেবেন। প্রতিদিন রিভিশন দেবেন। পরীক্ষা তো 17ই জুন, তো আমাদের হাতে আর বেশি সময় নেই, আজকে 20 মে। পড়াশোনার ধরব। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনারা কমেন্টসে অ্যান্সার দেন। প্রথম প্রশ্ন হলো বেআইনি সমাবেশের উদ্দেশ্য কয়টি? বেআইনি সমাবেশের উদ্দেশ্য কয়টি?
বেআইনি সমাবেশের উদ্দেশ্য 5টি। ইমরান চৌধুরী রুথ বি অ্যান্সার রাইট। ইলিয়াস ভাই রাইট, আকরাম ভাই একটা ভুল। ওকে, পরের প্রশ্ন হলো ওকে 555 হবে না, আনামের 55 উঠে গেছে, 5। ওকে, পরের প্রশ্ন হলো অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য কতজন? অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য কতজন? হ্যাঁ, 2 জন, ঠিক আছে। রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত ধারা কত? রাষ্ট্রদ্রোহিতার ধারা কত? রাষ্ট্রদ্রোহিতার ধারা কত? রাষ্ট্রদ্রোহিতা অপরাধের ধারা কত? 124। ইলিয়াস আহমেদ ভাই আপনারটা ভুল হয়েছে, 124-এর ক হবে, 124-এর ক। আচ্ছা, ওকে। দাঙ্গার পানিশমেন্ট কত বছর? দাঙ্গার পানিশমেন্ট কত বছর? দাঙ্গার পানিশমেন্ট কত বছর? দাঙ্গার পানিশমেন্ট 2 বছর। পানিশমেন্টের শ্রেণীবিন্যাস কত নং ধারাতে আলোচনা করা আছে? পানিশমেন্ট বা শাস্তির শ্রেণীবিন্যাস কত নং ধারাতে আলোচনা করা আছে? শাস্তির শ্রেণীবিন্যাস 53 নং ধারাতে আছে। ধন্যবাদ। আচ্ছা, ওকে। দলিলের সংজ্ঞা কত নং ধারাতে আছে? দলিল এর সংজ্ঞা কত নং ধারাতে আছে? দলিলের সংজ্ঞা কত নং ধারাতে আছে? 29 নাম্বার, ঠিক, রাইট। রুমাপুরটা সঠিক হয়েছে। রুমাপু, ইলিয়াস আহমেদ ভাই, মেহেদি ভাইটা রাইট। ইমরান চৌধুরীটা হয়নি, ইমরান চৌধুরীটা হয়নি। ওকে, এভিডেন্স একটা 3 নাম্বার। ওকে, সুন্দর অ্যান্সার হয়েছে। ওকে, পরের প্রশ্ন হলো অপরাধের সংজ্ঞা কত নং ধারাতে আছে? অপরাধের সংজ্ঞা কত নং ধারাতে আছে? অপরাধ এর সংজ্ঞা কত নং ধারাতে আছে? আদিব ভাই, ইমরান ভাই, ইলিয়াস ভাই, ওকে, ধন্যবাদ। 40 নং ধারাতে আছে। সরল বিশ্বাসের সংজ্ঞা কত নং ধারাতে আছে? সরল বিশ্বাস, সরল বিশ্বাসের সংজ্ঞা কত নং ধারাতে আছে? সরল বিশ্বাসের সংজ্ঞা আছে 52 নং ধারাতে। রুমা আপু, ইমরান, ইলিয়াস ভাই, খাদিজা পুরটা হয়নি। আমিন আহমেদ ভাই, ধন্যবাদ। এর পরের প্রশ্ন হলো
নির্জন কারাবাসের সীমাবদ্ধতা বা লিমিটেশন কত নং ধারাতে আছে? নির্জন কারাবাসের সীমাবদ্ধতা কত নং ধারাতে আছে? রোমাপু ইমরান রুদ্বিজ চৌধুরী 74, ইলিয়াস ভাই 74, আকরাম ভাই 74। ওকে, সুন্দর হয়েছে। আমাদের শাবানা আক্তার আপুর 73 লেখছে। 73-তে লিমিটেশন নেই, লিমিটেশনটা দেখেন, আপনারা চলে যান 74-এ আছে। ওকে, যদি আদালত কখনো জরিমানা ধার্য করে, জরিমানার টাকা আদায়ের তামাদি কত বছর? জরিমানা আদায়ের তামাদি কত বছর? জরিমানা আদায়ের তামাদি কত বছর? ইলিয়াস আহমেদ ভাই 6 বছর, ইমরান উদ্ভিদ চৌধুরী 6 বছর, আমিন আহমেদ ভাই 6 বছর। ওকে, প্রশ্ন হলো এটা কত নং ধারাতে আছে? কত নং ধারাতে আছে? কত নং ধারাতে আছে? ধারা নং 70, ইমরান উদ্ভিদ চৌধুরী 70, ধারা নং 70-তে আলোচনা করা আছে। ওকে, আনসাউন্ড মাইন্ড ব্যক্তির ক্ষেত্রে অপরাধ হয় না। আনসাউন্ড মাইন্ড ব্যক্তির ক্ষেত্রে অপরাধ হয় না। এই কথাটা কত নং ধারাতে আছে? আনসাউন্ড মাইন্ড ব্যক্তির ক্ষেত্রে অপরাধ হয় না, এটা কত নং ধারাতে আছে? 84 নং ধারাতে আছে। মেহেদি হাসান, সবুজ ভাই, আকরাম ভাই, ইলিয়াস ভাই। আমিনুদ্দিন ভাইয়েরটা ভুল হয়েছে, এটার অ্যান্সারটা হচ্ছে 84, 84। আমরা আজকে আর কন্টিনিউ করতেছি না, আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ প্রশ্ন পড়ব। আর সোমবার থেকে আমরা মডেল টেস্ট না, সাবজেক্টিভ টেস্ট দেব। সোমবার থেকে আমি কোশ্চেনগুলো আগেই দিয়ে দেব, আপনারা নিজেদের মতো করে অ্যান্সার করবেন নির্দিষ্ট টাইম ধরে। অনেকগুলো কোশ্চেন থাকবে, তবে আপনারা, যেহেতু আমাদের হাতের সময় কম, 7টা সাবজেক্ট আমরা 7 দিনই দেব সাবজেক্টিভ টেস্ট। 7টা সাবজেক্ট 7 দিন দেব। আর আপনারা যখন এই অ্যান্সারগুলো করবেন তখন নিজেদের মধ্যে একটু বিষয়টা মনে রাখবেন, 100টা প্রশ্ন অ্যান্সার করবেন, 1 থেকে 100। প্রথমে সময় নেবেন 1 ঘন্টা, পরে আবার 101 থেকে বাকি সময় 1 ঘন্টা, মানে 100টা প্রশ্নের জন্য 1 ঘন্টা সময় নিয়ে আপনারা অ্যান্সার করবেন। অ্যান্সার করা শেষ হওয়ার পর যখন দেখবেন যে আপনারা পারেননি যেগুলো, তখন সেগুলো আপনার বই থেকে খুঁজে খুঁজে বাইর করবেন যে কোনটা আপনারা পারতেছেন না। এটা কিন্তু আপনারা আলাদাভাবে করবেন, কারণ এটা আপনাদের পরীক্ষার টাইম শেষ, সলিউশনের জন্য যেটা পারতেছেন না সেটা। আর তারপরে আমরা রাত 8টার দিকে বা 8:30টার দিকে আমরা সলিউশনে যাব। 1.5 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, 10টা পর্যন্ত। যদি তার আগেই হয় 8টাও শুরু করতে পারি সলিউশন ক্লাসটা, 8টা থেকে 10টা। তো আমরা 7 দিনে 7টা সাবজেক্ট দিব। আগামী সোমবারে আমরা কোন সাবজেক্ট দিতে চাই?
আগামী সোমবারে আমরা কোন সাবজেক্ট দিতে চাই। এটা আপনাদের কাছে প্রশ্ন। সিভিল, তারপর সিভিলের পর কে, লিমিটেশন, তারপর এসআরেক্ট, তারপর এসআরেক্ট, তারপরে তো ওকে, যেহেতু এসআরেক্টের সংখ্যা বেশি তাহলে আমরা এসআরেক্টই দিব। এসআরেক্টের সংখ্যা বেশি হওয়ার কারণে সোমবারে এসআরেক্ট হবে, একদিনেই শুধু হবে, যতগুলো প্রশ্নই থাক না কেন একদিনই শেষ, সলিউশনও আমরা একদিনই করব। এসআরেক্টই দিই, যেহেতু এসআরেক্টের সংখ্যা বেশি হয়ে গেছে। এসআরেক্টের পরে লিমিটেশন, লিমিটেশনের পরে সাক্ষ্য, সাক্ষর পর বার কাউন্সিল, তারপরে বড় তিনটা। তো ঠিক আছে, আমরা আজকে এখানেই লাইভটা শেষ করি। ইনশাল্লাহ সোমবারে আমি আপনাদের আনুমানিক 2টার পরে কোশ্চেন দিয়ে দেবো। আপনারা সন্ধ্যা 8টা পর্যন্ত যে কোনো সময় আপনাদের সুবিধা মতো টাইম করে আপনারা সলিউশন করবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা এখানে রাখি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।